সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করছি চ্যাপ্টার 8 মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এর মধ্যে তোমাদের পেব্যাক সময়ের নিয়ে আলোচনা করছি এবং ওইটার যে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সেটা নিয়ে আমরা কথা বলছি। আজকে আমরা এআরআর এবং এনপিভি দেখব। ঠিক আছে, তোমরা সবাই আমার ক্লাসে থাকবা এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। আচ্ছা দেখো, প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি বা এআরআর মেথডটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, কোন প্রকল্পের গড় কর পরবর্তী নেট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বলে। গড় মুনাফার হার পদ্ধতিতে প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যাদি যেমন আয় বিবরণী, গড় মুনাফার হার নির্ধারণে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নেট মুনাফাকে বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে আমার প্রত্যাশিত যে নেট মুনাফাটা হবে এটা তো অনেক পরের ঘটনা। প্রকল্প যদি আমাদের থাকে 5 বছর 10 বছর মেয়াদি, সেটা আমি নিজে নিজে চিন্তা করে আমরা জাস্ট বসায় দেই, ওটাকে আজকের ভ্যালুতে আমরা কনভার্ট করি, তাই না? বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিলে নেট মুনাফা পাওয়া যায়। আর প্রত্যাশিত বার্ষিক গড় নেট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে গড় মুনাফার হার পাওয়া যায়। আচ্ছা, এখানে এই কথাটা এখানেও বলছে, দেখো, কোন প্রকল্পের গড় কর পরবর্তী মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বলে। গড় মুনাফা হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে, আগে আমরা যখন পেব্যাক সময় করলাম সেখানে আমরা ফোকাস করছি নগদ প্রবাহের উপরে, আর এখানে আমরা নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নেট মুনাফাকে বিবেচনা করব। প্রত্যাশিত নেট মুনাফা যেটা আমাদের পাওয়া প্রত্যাশা করি যে নেক্সট বছরগুলোতে আমরা এই হারে নেট মুনাফাটা পাবো, এই পরিমাণ নেট মুনাফাটা পাবো, সেটা আমরা এখানে বিবেচনা করব। গড় মুনাফা হার পদ্ধতিতে মূলধনের উপর বার্ষিক শতকরা হার বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে পার্সেন্টটা বিবেচনা করা হয় যে কত পার্সেন্ট আমি এখান থেকে পাইলাম, সেটা বিবেচনা করা হচ্ছে। এই পদ্ধতিতে প্রাপ্ত মুনাফার হার প্রকল্প নির্ধারণের মানদণ্ড। অর্থাৎ এখানে মুনাফার হার দ্বারাই আমি প্রকল্পটা নির্ধারণ করব। অর্থাৎ আমি প্রকল্পটা গ্রহণ করব না বর্জন করব, এটা ডিপেন্ড করবে এটার হার বা পার্সেন্টেজের উপরে। গড় মুনাফার হার বা উপার্জন হার পদ্ধতি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী থেকে প্রাপ্ত তথ্যাদি ব্যবহার করে প্রকল্প মূল্যায়ন করা হয়। দেখো, আমি বইয়ে যে কথাগুলো সেটাই আমি এখানে just, ছোট করে নোট করছি, তোমরা বিষয়গুলো দেখো। তো আমরা কিভাবে সিদ্ধান্তটা নিব সেটা দেখো। যেসব প্রকল্পে এআরআর প্রতিষ্ঠানের প্রত্যাশিত হারের চেয়ে বেশি সেসব প্রকল্প গ্রহণ করা হবে। যেমন যে সকল প্রকল্পের এআরআর প্রতিষ্ঠানের প্রত্যাশিত হারের চেয়ে, প্রত্যাশিত হার বা প্রত্যাশিত এআরআর এর হারের চেয়ে যদি বেশি হয় তাহলে প্রকল্পটা আমরা গ্রহণ করব। আর যে সকল প্রকল্পের এআরআর প্রতিষ্ঠানের প্রত্যাশিত হারের চেয়ে কম হয় সেসব প্রকল্প আমরা বর্জন করব। অর্থাৎ কথাটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ ফাইন্যান্স ম্যানেজার যিনি আছেন তিনি প্রথমে একটা নির্ধারণ করছেন যে আমাদের প্রত্যাশিত আইআরআর এর পরিমাণ হচ্ছে 12%, কিন্তু তুমি ক্যালকুলেশন করে দেখছো 12% না, আমাদের এখানে আসছে 16%। তাহলে দেখো, প্রত্যাশা ছিল আমাদের 12, তার চেয়ে আমি বেশি পাইছি, তাহলে আলটিমেট ভাবে এই প্রকল্পটা আমি গ্রহণ করতে পারি। আর যদি ঘটনাটা এমন ঘটে যে প্রত্যাশিত আমাদের এআর এর পরিমাণ ছিল বা পূর্ব নির্ধারিত এআর এর পরিমাণ ছিল 12%, কিন্তু প্রকৃতপক্ষে আমি পাইছি 10%, আলটিমেট ভাবে এখানে আমি 2% কম পাইছি। এটার উপর এআর এর উপর ভিত্তি করে আমরা এই প্রকল্পটা সেক্ষেত্রে আমরা কি করবো, বর্জন করবো। তাহলে আরেকটা সিচুয়েশন আমরা দেখি, যদি প্রত্যাশা এবং প্রকৃত, আমি প্রত্যাশিত ছিল 12% আর প্রকৃতপক্ষে আমি পাইছি 12%, ম্যানেজার 12% পাইছে বা তুমি পাইছো, সেক্ষেত্রে তুমি কি ডিসিশন নেবা? সেক্ষেত্রে ডিসিশন নেবা যে এখানে যে থাকবে, যদি তুমি তোমাকে চিন্তা করো তাহলে তুমি এটা গ্রহণ করতে পারো, বর্জন করতে পারো। যদি ম্যানেজার হয়, ম্যানেজারও এটা গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে, ডিপেন্ড করতেছে যে ওইটা ফেস করতেছে তার উপর। তবে কি বুঝতে পারছো এখানে কোনো সমস্যা? গালিব, নো স্যার। কোনো সমস্যা আছে? সমস্যা নেই স্যার। আচ্ছা, তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। জি স্যার। আচ্ছা, আমরা পেব্যাকের ম্যাথ করছি তাই না? এখন চলে যাব এআরআর।
প্রথমে দেখো এআরআর। আচ্ছা, এভারেজ রেট অফ রিটার্ন মেথড। আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা। সেটা দেখো এআরআর এর রুলস বা ফর্মুলাটা হচ্ছে গড় মুনাফার হার। এটাকে আমরা কি করব, গড় কর পরবর্তী নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা গড় কর পরবর্তী নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা আমরা কি করবো, ভাগ করবো। আর গড় বিনিয়োগটা আমরা বের করবো প্রারম্ভিক বিনিয়োগ প্লাস ভগ্নাংশের মূল্য। প্রথমে যে আমরা যে টাকাটা বিনিয়োগ করছি বা খাটাইছি সেটার সাথে ভগ্নাংশের মূল্যটা আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করবো। আচ্ছা, মিউট করে ফেলো, সবাই সবাই মিউট করে ফেলো। হ্যাঁ, আচ্ছা। তো এটা একটা বিষয়। আর পরবর্তীতে দেখো একটা ম্যাপ দেখি আমরা, ম্যাপ প্রবলেম নাম্বার 1। এবিসি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক মিস্টার মুরাদ একটি প্রকল্পের বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। প্রকল্পের বিস্তারিত তথ্য নিম্নরূপ। প্রাথমিক বিনিয়োগ বা শুরুতে তার বিনিয়োগের পরিমাণ ছিল 60,000 টাকা। কত টাকা এখানে? 60,000 টাকা। আহ শুরুতে তার বিনিয়োগের পরিমাণ ছিল 60,000 টাকা। তো এখানে দেখো কয় বছর, 5 বছর। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। আর এখানে পরিমাণটা, টাকার পরিমাণটা বলছে কর পরবর্তী নিট মুনাফা। প্রথম বছরে ছিল 6,300, দ্বিতীয় বছরে 5,400, তৃতীয় বছরে 14,100, চতুর্থ বছরে 8,160, পঞ্চম বছরে 12,360 টাকা। এবং আয়ুষ্কালে এই প্রকল্পের আয়ুষ্কাল 5 বছর। ভগ্নাংশের মূল্য হচ্ছে 3,000 টাকা। এটা একটা ম্যাথের সিনারিও। কোন সমস্যা আছে এখানে? বুঝতে কোনো প্রবলেম? নাফিজ নূর বলো। আচ্ছা, দেখো এই প্রবলেমটা এখন কি বলছে। কোম্পানি ব্যবস্থাপনা কর্তৃক সর্বনিম্ন গড় মুনাফার হার 32.50 বা 50% হলে প্রকল্পটি এআরআই এর ভিত্তিতে কি গ্রহণ করা হবে? মতামত দাও। অর্থাৎ এই ম্যাথটা করে তোমাকে মতামত দিতে বলছে। তাহলে প্রথমে দেখো, আমরা জানি প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয়। আমরা জানি গড় মুনাফার হার সমান সমান, আমরা জানি গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বা ভাগ গড় বিনিয়োগ। তাহলে এখানে গড় কর পরবর্তী মুনাফা, এখানে প্রকল্পের মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছরের 5টা আমরা কি পাবো? কর পরবর্তী নিট মুনাফা পাবো। এটা প্রথম বছরে 6,300, দ্বিতীয় বছরে 5,400, তৃতীয় বছরে 14,100, চতুর্থ বছরে 8,160 এবং পঞ্চম বছরে 12,360। ঠিক আছে, এটাকে আমি ভাগ করতেছি 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করে আমি পাইছি কর গড় কর পরবর্তী মুনাফা হচ্ছে 9,264 টাকা। ঠিক আছে, এখন আমি চলে যাব বিনিয়োগে। আচ্ছা, তাহলে গড় বিনিয়োগটা দেখো, প্রারম্ভিক বিনিয়োগ মাইনাস ভগ্নাংশের মূল্য। এটা একটু আফসা দেখা যাচ্ছে, একটু কষ্ট করে দেখো। তাহলে আমার প্রারম্ভিক বিনিয়োগ ছিল 60,000 টাকা, আর এখানে ভগ্নাংশের মূল্য আমাদের 3,000 টাকা। এটা আমাদের কি করতে হবে, করে জাস্ট এখানে আমি 2 দ্বারা কি করলাম, ভাগ করলাম। তাহলে আমাদের এখানে পরিমাণটা আসলো 31,500। এটা হচ্ছে গড় বিনিয়োগ। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী যেটা করতে হবে, গড় গড় মুনাফার হার, তাহলে কর পরবর্তী গড় নিট মুনাফা, এটা হচ্ছে 9,264। আর হচ্ছে এখান থেকে গড় বিনিয়োগ আমরা পাইছি 31,500। এটাকে ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের আসলো কত? 29.30%, 29.30%। এখন তুমি সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সিদ্ধান্তের ক্ষেত্রে কি হবে স্যার? গালিব বলো তো, এই প্রকল্পটা কি আমরা গ্রহণ করব? গালিব স্যার। আসো, এই প্রকল্পটা কি আমরা গ্রহণ করব? জি স্যার, আছি স্যার। না, এই প্রকল্পটি কি আমরা গ্রহণ করব না বর্জন করব সেটা বলুন। গ্রহণ, বর্জন স্যার। বর্জন করব। আচ্ছা, দেখো এটা আচ্ছা, এখানে বলছে ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত গড় মুনাফার হার ছিল 32.50। অর্থাৎ ওনারা নির্ধারণ করে দিতে 32.50% এআরআর ওদের নির্ধারিত। আর আমরা প্রকৃতপক্ষে যেটা হয়েছে সেটা পাইছি, সেটা হলো 29.30%। তাহলে ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত গড় মুনাফার থেকে আমাদের গণনাকৃত বা ক্যালকুলেশন করার যে এআরআরটা, সেটার পরিমাণটা কম। দ্যাটস ওয়াই এই প্রকল্পটা আমরা কি করব, বর্জন করব। যদি এটার পরিমাণ 32.5-এর চেয়ে বেশি হইতো তাহলে আমরা গ্রহণ করতে পারতাম। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? সবাইকে বুঝতে পারছো? সাকিবুর বলো, সাকিবুর আসো। জি স্যার, বুঝতে বুঝতে পারছো? পারছি স্যার। জি আচ্ছা, স্যার, তো একদম স্যার। হ্যাঁ, তোমাদের ক্লাস শেষে এই যে ম্যাথের যে ইমেজ গুলান বা ছবিগুলান যেগুলো আমি যারা লেকচার দিচ্ছি, সেগুলো তোমাদের এই মেসেঞ্জারের গ্রুপে আমি পাঠিয়ে দিব।
তোমরা ওখান থেকে দেখে ম্যাথগুলো আবার করে আমাকে পাঠিয়ে দিবা। কোনো প্রবলেম হলে আবার আমাকে বলবা যে স্যার এখানে বুঝি নাই। আচ্ছা, পরের যে প্রবলেমটা সেটা আমরা একটু দেখি। এখানে কি বলছে, জনাব সাকিব অ্যাপেক্স লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক, তিনি একটি প্রকল্পের বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন যার প্রাথমিক খরচ 50,000 টাকা। এটা মাথায় রাখবা, প্রাথমিক খরচ বা প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। আচ্ছা, উক্ত প্রকল্প হইতে প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত অবচয় ও কর পূর্ব মুনাফা, এখানে অবচয় এবং কর পূর্ব মুনাফাটা দেওয়া আছে, ঠিক আছে, ওখানে নিট মুনাফা দেওয়া নাই। অবচয় এবং কর পূর্ব মুনাফা প্রথম বছরে 10,000, দ্বিতীয় বছরে 13,000, চতুর্থ বছরে 15,000, পঞ্চম বছরে তৃতীয় বছরে 15,000, চতুর্থ বছরে 18,000 এবং পঞ্চম বছরে 22,000 টাকা পাওয়া গেল। এখানে করের হার বলছে 50%, কর হার কত পার্সেন্ট? 50%। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করো বা করা হয়। উক্ত প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো এবং কোম্পানি ব্যবস্থাপনা কর্তৃক সর্বনিম্ন নির্ধারিত গড় মুনাফার হার 15% হলে প্রকল্পটি কি গ্রহণ করা উচিত? আচ্ছা, তাহলে এই প্রশ্ন এবং ওই প্রশ্নের মধ্যে একটু ডিফারেন্স আছে। এখানে দেখো ভগ্নাবশেষ মূল্যটা দেওয়া আছে, প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে এবং সবচেয়ে বড় এখানে যে বিষয়টা সেটা হচ্ছে দেখো অবচয় এবং কর পূর্ব মুনাফাটা দেওয়া আছে। ওখানে ছিল নিট মুনাফা, এখানে দেওয়া নাই। তাহলে আমাকে ওই অবস্থা পর্যন্ত যাইতে হবে। তাহলে এটার জন্য আমার যা করতে হবে সেটা দেখো, আমাদের এখানে দেখো কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী মুনাফাটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো বিবরণের মধ্যে অবচয় এবং কর পূর্ব মুনাফাটা চলে আসছে, আর পরিমাণ টাকা এটা তোমার পেব্যাক সময়ের ক্ষেত্রেও এই ধরনের একটা বিষয় ম্যাথ করে আসছো, এরকম সলভ করে করতে হয়, আমাদের মাথায় আছে। দেখো প্রথম বছরে 10,000 ছিল, দ্বিতীয় বছরে 13,000, তৃতীয় বছরে 15,000, চতুর্থ বছরে 18,000, পঞ্চম বছরে 22,000। তাহলে অবচয়টা আমরা বের করছি সরলরৈখিক পদ্ধতিতে। 50,000 থেকে যদি 10,000 বাদ দেই থাকে কত গালিব? 50 থেকে 10 বাদ দিলাম, 40,000 স্যার। 40,000 স্যার। হ্যাঁ, এই 40,000-কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে স্যার? 60,000। হ্যাঁ, তাহলে আমাদের অবচয় হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় যদি ধার্য করি 8,000 টাকা, ঠিক আছে। সবাই একটু মিউট করে ফেলো। তা সব প্রত্যেকটা বছরেই 8,000 টাকা, দেখো 8,000, 8,000, 8,000, 8,000। তাহলে এখানে অবচয় এবং কর পূর্ব মুনাফা, তাহলে অবচয় এবং কর পূর্ব মুনাফা এটা টোটাল অ্যামাউন্ট হলো এইটা। তাহলে আমাদের আলটিমেট ভাবে অবচয়টা বাদ দিতে হবে। আমরা হলেও কর পরবর্তী নিট মুনাফা বের করতেছি, দ্যাটস ওয়াই আমাকে অবচয়টা আলটিমেট ভাবে এখানে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এখানে অবচয়টা চলে গেল, অবচয় আছে এখানে নাই। তাহলে অবচয় বাদ দিয়ে আমরা এখন আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে কর পূর্ব মুনাফা। তাহলে 10,000 থেকে 8,000 বাদ দিলে 2,000, 13,000 থেকে 8,000 বাদ দিলে 5,000, 15,000 থেকে 8,000 বাদ দিলে 7,000, 18,000 থেকে 10,000 বাদ দিলে 10,000, আবার 22,000 থেকে 8,000 বাদ দিলে 14,000। এখন আমরা কি করব? দেখো কর পূর্ব মুনাফা, কর দেওয়ার পূর্বের মুনাফার পরিমাণটা আমাদের কাছে আছে, তাহলে আমাকে করটাও দিয়ে দিব। তাহলে বাদ কর, করটা কত পার্সেন্ট দিতে বলছে? কর পূর্ব মুনাফার উপরে 50% দিতে বলছে। তাহলে এখানে 2,000 টাকার 50% হলে 1,000 টাকা বাদ দিতে হবে। 5,000 টাকার 50% 25,000 টাকা, 2,500 টাকা। 7,000 টাকার 50% হচ্ছে 3,500 টাকা। 10,000 টাকার 50% হচ্ছে 5,000 টাকা। 14,000 টাকার 50% হচ্ছে 7,000 টাকা। এগুলো আমাকে বাদ দিতে হবে। এখানে দেখো বাদ দেওয়ার গুলো আমি লিখে দিছি বাদ এবং এখানে মার্ক করে দিচ্ছি, মানে এটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 2,000 থেকে 1,000 বাদ দিলে কর পরবর্তী মুনাফা আমাদের 1,000। 5,000 থেকে 2,500 বাদ দিলে 2,500 আসতেছে। 7,000 থেকে 3,500 বাদ দিলে 3,500 টাকা আসতেছে। 10,000 থেকে 5,000 বাদ দিলে 5,000 আসতেছে। 14,000 থেকে 7,000 বাদ দিলে 7,000 আসতেছে। সবাই কি বুঝতে পারছো এ পর্যন্ত? নাফিজ, বুঝতে পারছো? জি স্যার। কোনো সমস্যা নাই গালিব? না স্যার। আচ্ছা, ঠিক আছে, কোনো স্যার সমস্যা? হ্যাঁ বলো। স্যার আমি বলতে চাইছিলাম ভগ্নাবশেষ মূল্যটা যে লাস্ট বছরের সঙ্গে যোগ করা হয় নগদ আন্তঃপ্রবাহ বের করার সময়, তাই না? হ্যাঁ, এটার ক্ষেত্রে লাগবে না। যদি তুমি নগদ মানে আন্তঃপ্রবাহ ওইটার ক্ষেত্রে সেটা বলছি স্যার। হ্যাঁ ওইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে লাগবে না। বুঝতে পারছো? ওকে, এখন দেখো গড় বিনিয়োগটা আমরা করি প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড 2। তাহলে প্রাথমিক বিনিয়োগ ছিল 50,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য ছিল 10,000 টাকা। তাহলে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করো, তাহলে আমাদের গড় বিনিয়োগ আসলো 30,000 টাকা। এখন গড় মুনাফা তাহলে ওই যে আমরা যে অ্যামাউন্ট গুলো পাইলাম সেটা যোগ করি, 1,000, 2,500, 3,500, 5,000, 7,000।
ভাগ করো 5,000 দিয়ে, তাহলে আসছে আমার 3,800 টাকা। তাহলে ARR ইকুয়ালস টু গড় মুনাফা আর হচ্ছে গড় বিনিয়োগ। তাহলে আমাদের গড় মুনাফা হচ্ছে 3,800 এবং গড় বিনিয়োগ হচ্ছে 30,000 টাকা। এটাকে গুণ করব 100 দ্বারা, কারণ পার্সেন্টে রূপান্তর করতে, তাই না? তাহলে আমাদের এখানে পার্সেন্টটা কত আসলো? 12.67%। 12.67%। এখন তোমাদের প্রশ্নে ছিল, দেখো একটু মনে করার চেষ্টা করো। ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার ছিল 15%। ওরা বলছিল যে আমাদের গড় মুনাফা করতে হবে অ্যাটলিস্ট 15%। কিন্তু আমি এখানে ক্যালকুলেশন করে বা নির্ণয় করে দেখলাম আমার মুনাফা আসছে 12.67%। তাহলে কি আমি প্রকল্পটা গ্রহণ করবো? ফুয়াদ বলো তো। ফুয়াদ আসো? ফুয়াদ, জি জি স্যার, জি স্যার। এটা কি মানে এই প্রকল্পটা কি আমরা গ্রহণ করবো না বর্জন করবো স্যার? স্যার জিনিসটা আরেকবার বুঝতে হবে। আচ্ছা দেখো, ব্যবস্থাপন যারা ম্যানেজমেন্টে যারা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা বা ম্যানেজমেন্ট টিমে যারা জি স্যার। আছে, তারা বলছে যে আমাদের এই প্রতিষ্ঠানে আমার মুনাফা করতে হবে অ্যাটলিস্ট 15%-এর উপরে। তাহলে যে যে প্রকল্পটির 15%-এর উপরে মুনাফা অর্জন করা বা সম্ভব, তাহলে সেই প্রকল্পগুলো আমরা গ্রহণ করবো, অর্থাৎ জি সেই স্যার। প্রকল্পগুলো নিব। আর যদি 15%-এর নিচে হয় তাহলে ওই তাহলে সেগুলো প্রকল্পটা আমরা বর্জন নিব করছে। না, বর্জন করবো বা নিব না। তাহলে দেখো জি স্যার। এখানে ওরা বলছে, দেখো ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফা হার 15%। আর এখানে বলছে, এখানে আমাদের ক্যালকুলেশন করে পাইছি 12.67%। তাহলে কম পাইছি না? জি কম স্যার। তো পাইছি। তাহলে আমাদের এই প্রকল্পটা কি করতে হবে? বর্জন করতে হবে বর্জন বা করতে বাদ হবে স্যার। বাদ দিতে হবে। জি স্যার। আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, এখন আমরা এনপিভি তে চলে যাই। আমি বলছি তোমাদের দুইটা টপিক নিয়ে আজকে কথা বলবো, একটা এনপিভি আর একটা হচ্ছে পেব্যাক সময়, তাই তো? এনপিভি কি করাইছি এর আগে স্যার? না, হয়নি। আচ্ছা, এনপিভিটা কি এটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, নিট বর্তমান মূল্য দেখো। আচ্ছা, নিট বর্তমান মূল্য পদ্ধতি বা নিট প্রেজেন্ট ভ্যালু মেথড, এনপিভি। এই আচ্ছা, এই পদ্ধতি মূলধন বাজেটের সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য এবং সর্বাধিক ব্যবহৃত কৌশল। অর্থাৎ দেখো, মূলধন বাজেটিং এর যতগুলো কৌশল আছে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এটা এবং গ্রহণযোগ্য, সবাই এটা গ্রহণ করে এবং সর্বাধিক ব্যবহৃত। অর্থাৎ এটা বিভিন্ন দেশেই বিভিন্ন ম্যানেজমেন্ট টিম যারা আছে তারা সবচেয়ে বেশি ব্যবহার করে এটা। দেখো, কোন প্রকল্পের ভবিষ্যৎ নগদ প্রবাহ একটি নির্দিষ্ট হারে বার্তা করে উক্ত নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করার পর মোট বর্তমান মূল্য থেকে প্রকল্পের প্রারম্ভিক খরচ বাদ দিলে যে মূল্য পাওয়া যায় সেটাই হচ্ছে নিট বর্তমান মূল্য। এই লাইনটা কি কঠিন হয়ে গেল না একটু? দ্বিতীয় লাইনটা, গালিব আসো, এই লাইনটা কি একটু কঠিন হয়ে গেল তোমাদের জন্য? দেখো, কোন জি প্রকল্পের, স্যার একটু। আচ্ছা আমি বুঝাই বলি। দেখো, কোন প্রকল্পের ভবিষ্যৎ নগদ প্রবাহ একটি নির্দিষ্ট হারে বার্তা করে উক্ত নগদ প্রবাহে বর্তমান মূল্যে রূপান্তর করার পর মোট বর্তমান মূল্য থেকে প্রকল্পের প্রারম্ভিক খরচ বাদ দিলে যে মূল্য পাওয়া যায় সেটাকেই নিট বর্তমান মূল্য। অর্থাৎ দেখো, আমরা কিন্তু কোনো একটা প্রকল্প শুরু করার আগে এই কাজগুলো করতেছি। তাহলে আমি যে পরিমাণ খরচ করব সেটা একটা ব্যাপার, আমি ওখান থেকে যে পরিমাণ টাকাটা পাবো সেটা একটা ব্যাপার, তাই তো? তাহলে আমি আগামী 5 বছরে 5টা নগদ প্রবাহ পাবো, 5টা। তাহলে ওইটার একটা বাট্টার হাত ধরবো। তাহলে ওই নগদ প্রবাহ ফিউচার ভ্যালুটাকে বর্তমান ভ্যালুতে আমি কনভার্ট করবো, আজকের ভ্যালু। আর আজকের যে প্রারম্ভিক খরচটা যেটা আছে সেটা তো আছে। তাহলে ভবিষ্যতের মূল্যটাকে আজকের ভ্যালুতে, আর আজকে যে টাকাটা বিনিয়োগ করছে সেই ভ্যালুটাকে, ওইটা থেকে এটা আমরা বিয়োগ করি। যেটা আমি পাচ্ছি আর যেটা আমি দিচ্ছি, ক্লিয়ার? বিয়োগ করার পরে জি যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটাই হচ্ছে নিট বর্তমান মূল্য। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? সবাই কি বুঝছো? সবাই একটু রেসপন্স করো স্যার। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো? স্যার আর জি একবার স্যার। বলেন স্যার। আচ্ছা, তুমি আজকে একটা টাকা আর খরচ করতেছো ভবিষ্যতে কিছু পাওয়ার জন্য, এই তো? জি স্যার। ভবিষ্যতে কিছু পাওয়ার জন্য আজকে তুমি পড়ালেখা করতেছো, ভবিষ্যৎটা
তুমি একটা শিক্ষিত মানুষ হওয়ার জন্য। পরবর্তীতে তুমি হতে পারো যেটাই করো, তুমি জব করো বা তুমি একটা প্রজেক্টে কাজ করো, নিজে একটা উদ্যোক্তা হও, টিচার হও, হোয়াটএভার, কিন্তু তুমি পড়ালেখা করতো জাস্ট কি শিক্ষিত হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, সবকিছু জিনিস বোঝার জন্য, তাই তো? তাহলে এটাই স্যার। হচ্ছে তোমার ভবিষ্যতের প্রাপ্য। তাহলে ওই ভবিষ্যৎটাকে আজকে তুমি কনভার্ট করো, যে আজকে কনভার্ট করলাম, তাহলে ওটাও কনভার্ট, আমি আজকের ভ্যালুতে আমি কনভার্ট করতে পারবো। তাহলে আজকে আমি কি পরিমাণ দিচ্ছি, ভবিষ্যতে যেটা পাবো সেটা আজকের ভ্যালুতে রূপান্তর করবো। তাহলে দেখো, তোমাদের ম্যাথমেটিক্যালি আমি বলি, 5 বছরে 5টা নগদ প্রবাহ আমি পাবো। মনে করো যে আজকে হলো 20 সাল, 21 সালে একটা পাবো, 22 সালে একটা পাবো, 23 সালে একটা পাবো, 24 সালে একটা পাবো, 25 সালে একটা পাবো। সেই ভ্যালুটাকে বাট্টা করে আজকে 20 সালের ভ্যালুতে আমি কনভার্ট করলাম। এই পর্যন্ত বুঝছো তো? এই পর্যন্ত বুঝছো? জি স্যার। আচ্ছা, আর আজকে আমি যে টাকাটা খাটাচ্ছি সেটা, তাহলে ওই ভ্যালুটাকে আজকে যে টাকাটা খাটাচ্ছি বা বিনিয়োগ করতেছি বা খরচ করতেছি সেটা থেকে আমরা বিয়োগ করবো। বিয়োগ করে যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে আলটিমেট ভাবে প্রকল্পটা গ্রহণ করবো, আর যদি নেগেটিভ রেজাল্ট আসে এই প্রকল্পটা আমরা আলটিমেট ভাবে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এই পর্যন্ত থাক, পরে ম্যাথে গেলে বুঝতে পারবো। সম্পত্তির ভগ্নাংশের মূল্য বিবেচনা করার মাধ্যমে প্রকল্পের নগদ প্রবাহের আন্তঃপ্রবাহ করে নিট বর্তমান মূল্য করতে হয়। ওই যে তোর পে ব্যাগে যেটা আমি শিখাইছি, জাস্ট কি করতে হবে, আমাদের নিট বর্তমান মূল্য থেকে অবচয়টা যোগ করে অবচয়টা যোগ করে কি করতে হবে, নগদ আন্তঃপ্রবাহে রূপান্তর করতে হবে। দেখো, কোন প্রকল্পের এনপিভি যদি জিরো হয়, অর্থাৎ এনপিভির মান জিরো হয়েছে, পজিটিভও হয়নি, নেগেটিভও হয়নি। আচ্ছা, যখন নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান, অর্থাৎ তুমি টাকা খরচ করছো 50,000, তুমি পাইছো 50,000, তাহলে আলটিমেট ভাবে তোমার এখানে লাভও হয়নি, লসও হয়নি, তাহলে ওইটা হচ্ছে এনপিভি জিরো। ওটা হচ্ছে এনপিভির মানটা জিরো, বা নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা জিরো। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্তই থাক। তোমরা এখন, আমি ম্যাথে চলে যাই, ম্যাথে গেলে বুঝতে পারবা কি হচ্ছে আসলে। আচ্ছা আচ্ছা, ম্যাথটা যাই আমি, ম্যাথে দেখো। আচ্ছা দেখো, এই ফর্মুলাটা দেখো, এখানে ফর্মুলা আছে দুইটা। দুইটা ফর্মুলা আছে, একটা অসম নগদ প্রবাহের ক্ষেত্রে, একটা সমান নগদ প্রবাহের ক্ষেত্রে। তাহলে অসম নগদ প্রবাহের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এনপিভি সমান সমান, আমি লিখবো ক্যাশ ফ্লো ওয়ান প্রথম বছরের ক্ষেত্রে, তাকে বাট্টা করব ওয়ান প্লাস কে, এটা হলো ওয়ান, প্রথম বছরের বাট্টাটা 1 বছর ধরে করলাম। ক্যাশ ফ্লো টু, ওয়ান প্লাস কে বা বাট্টার হার, এটা টু, প্লাস ডট 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 সিএফএন, ক্যাশ ফ্লো, নাম্বার অফ ইয়ারের ক্যাশ ফ্লো। অর্থাৎ আমি যদি 100 বছর চিন্তা করি, 100 বছরের ক্যাশ ফ্লো, ওটাকে ভাগ করব ওয়ান প্লাস কে নাম্বার অফ এন, ওই 100তম বছরের দ্বারা করবো, আর বিয়োগ করব সিএফ জিরো, অর্থাৎ আমি যে টাকাটা খাটাচ্ছি সেটা। তাহলে এখানে বিষয়টা ক্লিয়ার হোক, আমি এখান থেকে যে পরিমাণ রিটার্ন পাচ্ছি, আমি তো বিনিয়োগ করছি, সিএফ জিরোটা হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রারম্ভিক বিনিয়োগ, আর এখান থেকে আমি যে পরিমাণ রিটার্ন পাচ্ছি সেটা হচ্ছে উপরেরটা, এই যে সিএফ ওয়ান, সিএফ টু, সিএফ থ্রি, সিএফ ফোর, হোয়াটএভার, তুমি 10 পর্যন্ত লিখতে পারো, 100 পর্যন্ত লিখতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার ক্যাশ ফ্লো, নগদ প্রবাহ, ভবিষ্যতে নগদ প্রবাহ, সেটাকে তুমি বাট্টা করতেছো, ওয়ান প্লাস কে দ্বারা বাট্টা করতেছো, বাট্টা করে আজকের ভ্যালুতে কি করতেছো, রূপান্তর করতেছো। কে ইকুয়ালস টু, আমরা জানি কস্ট অফ ক্যাপিটাল হতে পারে, ডিসকাউন্ট রেটও হতে পারে, মূলধন ব্যয়, এটা মূলধন ব্যয় বা বাট্টার হার। আর এন হচ্ছে বিনিয়োগ প্রকল্পের মেয়াদ, অর্থাৎ আমি যেখানে টাকাটা খাটাচ্ছি বা ইনভেস্ট করতেছি সেটার মেয়াদটা যতদিন, এটা ডিউরেশন অফ পিরিয়ড। আচ্ছা, তারপর সিএফ জিরো, প্রারম্ভিক বিনিয়োগ, আমার ইনিশিয়ালি যে টাকাটা বিনিয়োগ করছি বা খাটাইছি সেটা। আচ্ছা, এটা অসম নগদ প্রবাহের ক্ষেত্রে। আর যদি সমান নগদ প্রবাহ হয়, অর্থাৎ আমি 5 বছরের জন্য টাকাটা বিনিয়োগ করছি বা খাটাইছি, প্রত্যেক বছরের সমান নগদ আন্তঃপ্রবাহ আমাকে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি এনপিভিটা বের করবো কিভাবে। তাহলে এনপিভি ইকুয়ালস টু সিএফ, ক্যাশ ফ্লো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কে পাওয়ার এন ডিভাইডেড কে মাইনাস সিএফ জিরো, এটা দ্বারা আমরা কি করবো, বিয়োগ করবো, বিয়োগ করে আমরা পাবো। সিএফটা হচ্ছে ক্যাশ ফ্লো, নগদ আন্তঃপ্রবাহ যেটা আমি পাচ্ছি, এনটা হচ্ছে মেয়াদকাল, সিএফ জিরোটা হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ। আচ্ছা, একটা ম্যাথ দেখো, বুঝতে পারবা, এটা ইজি আছে। দেখো, একটি প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে 10,000 টাকা। প্রারম্ভিক বিনিয়োগ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত টাকা স্যার? ফুয়াদ বলো তো, ফুয়াদ। স্যার 10,000 টাকা স্যার। আচ্ছা, তুমি প্রশ্নটা পড়ো পুরো।
একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 10,000 টাকা এবং আগামী 5 বছর প্রকল্প হতে নগদ আন্তঃপ্রবাহ যথাক্রমে 4,000 টাকা, 4,000 টাকা। 4,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা এবং 2,000 টাকা। বাট্টার হার 10%। নিট বর্তমান মূল্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো একটা প্রকল্প আছে যার হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে, আমি ইনিশিয়ালি যে ইনভেস্ট করছি সেটা হচ্ছে 10,000 টাকা। আগামী 5 বছর, অর্থাৎ প্রকল্পের মেয়াদ হচ্ছে এখানে 5। ঠিক আছে, এখান থেকে যে নগদ আন্তঃপ্রবাহটা হবে সেটা হচ্ছে যে প্রথম বছরে আমি পাচ্ছি 4,000, দ্বিতীয় বছর পাচ্ছি 4,000, তৃতীয় বছর পাচ্ছি 3,000, চতুর্থ বছরে পাচ্ছি 5,000 এবং পঞ্চম বছরে পাচ্ছি আমি 2,000 টাকা। এবং বাট্টার হার, এখানে যে বাট্টা বা ডিসকাউন্ট স্যার করা হচ্ছে। হ্যাঁ বলো। সমনগদ প্রবাহের সূত্র কি হবে স্যার ওইটা? সমনগদ প্রবাহের সূত্রটা এর পরে যে ম্যাথটা করাবো সেটা, এটা অসম নগদ প্রবাহ। এখানে নগদ প্রবাহটা সমান না, এটা অসমান। Okay, এটা আগে দেখো, তারপরটা আমি বলতেছি। বাট্টার হার 10%, নিট বর্তমান মূল্যটা আমাদের বের করতে বলছে। দেখো এখানে নিট বর্তমান মূল্য, যদি এটা তুমি জাস্ট তাত্ত্বিক ভাবে বোঝার চেষ্টা করো তাহলে এটা নিট বর্তমান মূল্য সমান সমান নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য, নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য। আচ্ছা, নগদ যে প্রবাহটা আমি পাবো, ফিউচারে যে নগদ প্রবাহটা পাবো আগামী 5 বছর ধরে পাবো, এটা 21 সালে বললাম, 22 সালে বললাম, 23 সালে বললাম, 24 সালে বললাম, 25 সালে বললাম, সেটা যে নগদ প্রবাহটা পাবো সেটাকে বাট্টা করে আজকের ভ্যালুতে আমি রূপান্তর করছি, সেটা প্রথম অংশটা। আর তারপরে বলছে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য, বহিঃপ্রবাহটাই হচ্ছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, সেটার বর্তমান মূল্য আজকে আমি কত টাকা দিচ্ছি সেটা। তাহলে আমার যেহেতু এটা 5 বছরের, এটা ডিউরেশনটা হচ্ছে 5 বছর, তাহলে এই 5 বছর ধরে আমি করি, তাহলে ক্যাশ ফ্লো 1, CF1, CF2, CF3, CF4, CF5, আর এটাকে সবগুলা বাট্টা করছি বছর দ্বারা, ওই বছর দ্বারা। এটা প্রথম বছরের দ্বারা 1 প্লাস K1, 1 প্লাস K2, 1 প্লাস K পাওয়ার 3, 1 প্লাস K পাওয়ার 4, 1 প্লাস K পাওয়ার 5, এটা ব্র্যাকেটে বন্দি করে CF0 করছি, মানে এটা আমার বিনিয়োগ। তাহলে 40,000 টাকা, এই দেখো 1.10 এটা করছি, সবগুলা মিলে দেখছি যে আজকের ভ্যালু এটা হচ্ছে, আজকের ভ্যালু হচ্ছে 13,800 কত টাকা, 53 টাকা। আর হচ্ছে আমি বিনিয়োগ করছি বা খাটাইছি 10,000 টাকা। তাহলে এখান থেকে আমি যে টাকার অ্যামাউন্টটা পাইলাম সেটা হচ্ছে 3,853 টাকা। এটা কি পজিটিভ রেজাল্ট আসছে না স্যার? কি রেজাল্ট আসছে? পজিটিভ। জি স্যার। হ্যাঁ, পজিটিভ রেজাল্ট আসছে। তাহলে দেখো দুইটা প্লাস মাইনাস করে আমাদের একটা কি রেজাল্ট আসছে? পজিটিভ রেজাল্ট আসছে। তাহলে আলটিমেট ভাবে এই প্রকল্পটা পজিটিভ। তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য ভালো বা লাভজনক। তাহলে প্রতিষ্ঠান কি করবে? এই প্রকল্পটা গ্রহণ করবে। গ্রহণ করে। হ্যাঁ। জি স্যার। এখন 2 নম্বরে যাই। তানজিম, তোমার প্রশ্নের অ্যান্সার পাবা, এটা দেখো। এটা খুব কম থাকে, তবে পরবর্তীতে যখন তোমাদের বোর্ডের সৃজনশীল গুলা বিভিন্ন ভাবে এনপিভি করতে হয়, বা আমার পরবর্তীতে যখন আইআরআর করব তখন আমাদের এনপিভি করতে হয়, সেসব ক্ষেত্রে এই ম্যাথটা আসে বা থাকে। তখন তোমরা সমস্যার সম্মুখীন হবা যে আসলে ম্যাথটা আমরা কিভাবে করবো। ঠিক আছে, এটা এনপিভি কিনা সেটাও তোমরা বুঝতে পারবে। তো তোমাদের বোঝার জন্য দেখো, এটা বুঝতে পারবে। একটা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 36,000 টাকা। ইনিশিয়ালি ইনভেস্ট করছে 36,000 এবং আগামী 5 বছর প্রত্যেক বছরে উক্ত প্রকল্প হইতে নগদ আন্তঃপ্রবাহ 11,200 টাকা প্রত্যেক বছর। উক্ত প্রকল্প হতে নগদ আন্তঃপ্রবাহ প্রত্যেক বছর, এখানে কথাটা উল্লেখ করছি দেখো, আগামী 5 বছর প্রত্যেক বছরে, আগামী 5 বছর প্রত্যেক বছরে, অর্থাৎ প্রতিটা বছরেই আমরা পাচ্ছি। অর্থাৎ তোমরা যে ইয়ার ম্যাথটা করছো চ্যাপ্টার 3 তে, ওই ঋণ পরিশোধ সূচি বা কিস্তির ম্যাথ করে আসছো না, ওই রকম প্রত্যেক বছরে আমি পাচ্ছি সমান নগদ প্রবাহ। আন্তঃপ্রবাহ হচ্ছে 11,200 টাকা। তাহলে মূলধন ব্যয়, এখানে মূলধন ব্যয় বা বাট্টার হার একই জিনিস কিন্তু, এটা হচ্ছে 16%। তাহলে এনপিভি নির্ণয় করো। আচ্ছা গেল। তাহলে এটা কি সমান নগদ প্রবাহ না স্যার? জাহির বলো। জারিফ আছো? আচ্ছা গালিব, স্যার। সমান নগদ প্রবাহ না স্যার? প্রত্যেক বছরে আমরা সমান নগদ প্রবাহ পাচ্ছি না? জি স্যার, সমান তো স্যার। হ্যাঁ, তাহলে দেখো এনপিভি ইকুয়ালস টু, এই ফর্মুলাটা মাথায় রাখবা সবসময়, এনপিভি ইকুয়ালস টু সিএফ প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কে পাওয়ার এন, তো ব্র্যাকেট ক্লোজ করলাম মাইনাস সিএফ। তাহলে আমি আমার নগদ প্রবাহ প্রত্যেক বছর হচ্ছে 11,200, এটাকে আমি জাস্ট এক করলাম, করার পর 36,000 টাকা আমি ভাগ করলাম, বিয়োগ করলাম। তাহলে দেখো আমাদের
আমাদের দেখো যে অ্যামাউন্টটা আসছে সেটা 36,669 টাকা। এখান থেকে 36,000 টাকা আমি বাদ দিই। এখানে আমি রেজাল্ট কি পাইলাম? পজিটিভ পাইলাম না? 669 টাকা পজিটিভ রেজাল্ট। সেক্ষেত্রে আমরা প্রকল্পটা কি করব? গ্রহণ করব। গ্রহণযোগ্য। হুম। কোনো সমস্যা আছে এই পর্যন্ত স্যার? না স্যার। তানজিম বলো, তানজিমের তো সমস্যা, তানজিম একটু ক্লিয়ারলি বলো যে প্রবলেম স্যার বুঝতে পারি। না স্যার কোনো সমস্যা নাই। পারবা তো? হ্যাঁ পারবো স্যার, সমস্যা নাই। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে তোমাদের এই ম্যাথ গুলো দেখতে হবে। আর এর পরবর্তীতে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে আইআরআর। এটা আইআরআর এর যে ফর্মুলা গুলা, সেটা না হলে তোমরা একটু লিখে নিতেও পারো। আমি ফর্মুলাটা বের করে রাখছি, এই যে ফর্মুলাটা একটু লিখে নিতে পারো। এই ফর্মুলাটা একটু মুখস্থ করে ফেলবা, পরবর্তী ক্লাসের জন্য তোমাদের এটা পড়ানো হবে। ওকে। আর একটা বিষয় হচ্ছে, আমি এই সবগুলো স্লাইড বা সবগুলো ইমেজ আমি পাঠাই দেবো। সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবা, পাশাপাশি তোমাদের সৃজনশীল যে ম্যাথ গুলো আছে ওইটা তুমি দেখবা। আগে বেসিকটা শিখে নাও, তারপরে আমরা সৃজনশীল ম্যাথ আমি আমার ক্লাসেই করাবো, সমস্যা নাই, কিন্তু তুমি বাসায় প্র্যাকটিস করো। ঠিক আছে? গালিব, কোনো সমস্যা ফেস করতেছো স্যার? না স্যার। আচ্ছা, এখানে দেখো আইআরআর ইকুয়ালস টু এলডিআর প্লাস এনপিভি। নিচে তোমরা লেখো এলডিআর, তারপরে আবার নিচে লিখবা ডিভাইডেড দেওয়ার পরে এনপিভি এলডিআর মাইনাস এনপিভি এইচডিআর। আর এখানে যে ব্র্যাকেট দিয়ে আমি লিখছি এলডিআর। আচ্ছা, তোমরা এই জায়গাতে একটু এটা একটু কারেকশন করে নিবা। এলডিআর না লিখে এই জায়গাতে এই যে লাস্ট ওয়ান আমি যেখানে কার্সর আছে এইচডিআর মাইনাস এলডিআর, এটা এইচ ডিআর মাইনাস এলডিআর। ওকে, তাহলে পজিটিভ রেজাল্ট আসবে। তাহলে এলডিআরটা হচ্ছে দেখো লোয়ার ডিসকাউন্ট রেট, আর এইচডিটা হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, উচ্চ বাট্টার হার। আর এখানে দেখো এনপিভি হচ্ছে এলডিআর, নিম্ন বাট্টার হারে নিট বর্তমান মূল্য। আর এটা এনপিভি হচ্ছে এইচডিআর, উচ্চ বাট্টার হারে নিট বর্তমান মূল্য। ঠিক আছে? কোনো সমস্যা? আচ্ছা, তোমরা দেখো এই শেষ পর্যন্ত কিন্তু ক্লাসে নাই, শুধুমাত্র আমি ফুয়াদকে পাচ্ছি আর হচ্ছে গালিবকে পাচ্ছি। তো তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, ক্লাসে কিন্তু থাকতে হবে। স্যাররা কিন্তু দেখে এটা, হ্যাঁ। ইভেন এই জিনিসটা রেকর্ড হয়ে যাচ্ছে, অথরিটির কাছে এটা চলে যাচ্ছে। তোমরা এটা তোমাদের ক্লাসে থাকতে হবে। তো নেক্সট জি স্যার। ক্লাসে তোমাদের আইআরআর আমি করাবো এবং হচ্ছে পিআই করাবো, প্রফিটেবল ইন্ডেক্স। ঠিক আছে? ওই দুটা জি করাবো, ওই স্যার। দুটার উপর তোমরা ধারণা নিবা। খুব সহজেই আমাদের এই ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি কথা বলবো, সৃজনশীলটা ওকে দেখবা। স্যার। আর এই যে দুইটা ম্যাথ করালাম এটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছে এখন। এই ম্যাথগুলো তোমরা ক্যালকুলেশন করে আমাকে পাঠিয়ে দিবে যে স্যার আমি ম্যাথগুলো করছি বা করছি, এটা হচ্ছে এমন। ঠিক আছে? দুইটা ম্যাথ করে আমাকে ইয়েস স্যার। ইনবক্স করবে। গালিব আমাকে ইনবক্স করছে আগের ক্লাসে, তোমরা করো নাই। তোমাদের আমি পেব্যাক আমি থেকে আমি পেব্যাক। ছিলাম না স্যার, আমি আজকে ফার্স্ট না ক্লাস করতে সমস্যা নাই, এসেছি। সমস্যা নাই, করো এই কাজগুলো, তাহলে ভালো হবে। তাহলে দেখা না যাচ্ছে আসলে তোমাদের। স্যার যে সারাদিন কাজের মধ্যে তো হয় স্যার, করোনা পজিটিভ আসছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার একটু সাবধানে থাকো। ঠিক আছে, সাবধানে থাকো, ভালো মতো সাবধানে ক্লাস। আর কি থাকবো আসলে স্যার, মাত্র 15 দিন হয়েছে স্যার, আম্মুও মারা গেছে স্যার এই ও করোনাতে। আচ্ছা, ফুয়াদ না? আমি জি ভুলে স্যার। গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো করে দেখো, না হলে এগুলো রেকর্ড থাকতেছে, পরবর্তীতে তুমি পাবা, সমস্যা নাই। ঠিক আছে, তুমি সুস্থ ইয়েস থাকো স্যার। আর সুস্থ হওয়ার চেষ্টা করো। ওকে, ইয়েস স্যার। এই আর কি। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আচ্ছা ভালো স্যার। থেকো, সুস্থ থেকো। গালিব, কোনো প্রশ্ন থাকলে ঠিক বলতে আছে। পারো। না স্যার, এই স্লাইড গুলো স্যার মেসেঞ্জারে দিয়ে দিন স্যার। হ্যাঁ, মেসেঞ্জারে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তুমি ওখান থেকে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু ভালো আলাইকুম থেকো, স্যার। ভালো থেকো। হ্যাঁ? ইয়েস স্যার।